২৭ মার্চ মেজর জিয়া চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ১৯৭১ কীর্তনখোলায় নৌযুদ্ধ। হয়তো তারেক রহমানকে কোনো যদি কিন্তু ছাড়াই অ্যাপ্রিসিয়েট করব যদি উনি কিন্তু কোনো কিছু ভালো করেন এবং উনি যদি কোনো কিছু খারাপ করেন বা আপাত দৃষ্টিতে একজন নাগরিক হিসেবে আমার যদি কোনো কিছুকে অপোজ করার প্রয়োজন মনে হয় সেটাও হয়তো আমি করব। তো আজকের এই ভিডিওতেই আমি তাকে অভিনন্দন জানিয়ে রাখলাম, যে অভিবাদন তাকে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজ অনেকদিন পর ক্যামেরা ওপেন করলাম এবং কিছু কথাবার্তা বলতে আসলাম। প্রায় অনেকদিন যাবত আমি ক্যামেরার সামনে বসি না। ক্যামেরার সামনে যে সাবলীলভাবে কথা বলা সেটা হয়তো প্রায় ভুলতেই বসেছি। হয়তোবা আমার আই কনট্যাক্টও ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, আজ আমরা একটা বিশেষ বই নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ১৯৭১ কীর্তনখোলার নৌযুদ্ধ বা কীর্তনখোলায় নৌযুদ্ধ, এই বইটি নিয়ে। তো বইটি লিখেছেন আতারউদ্দিন তালুকদার। তো এই বইটি আমি কিছুদিন আগেই পড়ে শেষ করেছি। বলে রাখি, এটা ঐতিহ্য প্রকাশনী থেকে, ঐতিহ্য রিডার্স ক্লাব থেকে ধার নেওয়া বই আমার। তো এটা হচ্ছে আমি ফেরত দিব। তো ভাবলাম ফেরত দেওয়ার আগে এই বইটা নিয়ে একটু কথাবার্তা বলে রাখি। ২৭ মার্চ মেজর জিয়া চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। প্রথমবারে তিনি নিজের নামে ঘোষণা দেন, কিন্তু পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যা আমি শুনি। সেদিনের সে ঘোষণা আমার মতো অনেক বাঙালি তরুণকে স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণের অনুপ্রেরণা জুগিয়েছিল। মূলত জিয়ার ঘোষণা বাংলার মানুষের মনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুঘটক হিসেবে কাজ করেছে। স্বাধীনতা যুদ্ধে জনগণের যোগদানের স্পৃহাকে বেগবান করেছে। তো এই বইটা প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর ২০২২ সালে, আমি যদি ভুল না করি। জি, সেপ্টেম্বর ২০২২ সালে। তো সেপ্টেম্বর ২০২২ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তো আওয়ামী লীগ সরকারের যে সমালোচনা, যে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে বা মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটাকে তুলে আনতে দেয়নি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আতারউদ্দিন তালুকদার সাহেব উনি নির্মমভাবে এটা বলতে পেরেছেন যে উনি ২৭ মার্চের পরে দ্বিতীয় যে ভাষণ, যেটা উনি বঙ্গবন্ধুর পক্ষে দিয়েছিলেন, আর সেটা উনি নিজে শুনেছেন। তো বিগত আওয়ামী শাসনামলে আমি যখনই হচ্ছে জিয়াউর রহমানের এই ক্রেডিটটা আমি দিতে গেছি প্রপার চ্যানেলে, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে আহ, স্বাধীনতার ঘোষণা করেছেন, তো সেটা হচ্ছে আমার বন্ধু মহলে যারা আওয়ামী সমর্থক ছিল বা তাদেরকে আমি বিশ্বাস করাতে পারি নাই, অথবা যারা হচ্ছে বিএনপি সমর্থনে ছিল তাদেরকেও এটা বিশ্বাস করাতে পারি নাই যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো তারা হচ্ছে জিয়াউর রহমানকে অ্যাজ এ হলনে বড় বড় করে দেখার চেষ্টা করতো, এবং আওয়ামী ঘরানা যারা ছিলেন তারা হচ্ছে জিয়াউর রহমানকে একদমই নালিফাই করার চেষ্টা করতো। তো এই বইটা থেকে এই জিনিসটাই আমি কেন প্রথমে পাঠ করলাম, তো এই জিনিসটাই আমাকে এই বইটা পড়তে একদম আটকে রেখেছে। যে আচ্ছা, আশা করি এটা যেহেতু উনি ২০২২ সালে একদম নির্মমভাবে লিখতে পেরেছে, উনি চাইলে এটা স্কিপও করতে পারতো আওয়ামী সুবিধা ভোগ করার জন্য বা কিছু একটা, যেটা হচ্ছে পাবলিক পারসেপশন, উনি সেটা করেনি। তো এই কারণে আমি এই বইটা পড়েছি। আমরা যে বইটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ১৯৭১ কীর্তনখোলায় নৌযুদ্ধ, আতারউদ্দিন তালুকদারের লেখা। তো বইয়ের শেষ পৃষ্ঠায় যদি আমরা যাই, শেষ দিকের ফ্ল্যাপে, সেখানে হচ্ছে এই যে আতারউদ্দিন তালুকদারের একটা ছবি দেওয়া আছে এবং উনি নৌ কমান্ডো ছিলেন। উনি পটুয়াখালীর বাউফলে জন্মগ্রহণ করেন এবং চুয়েটের শিক্ষার্থী ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ে, এবং তিনি পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরি করেছেন। এবং বইটার প্রথম পৃষ্ঠার ফ্ল্যাপে যদি আসি, যে আমাদের ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৫০০ বেসামরিক কর্মকর্তাদের নিয়ে হচ্ছে, বেসামরিক তরুণদেরকে নিয়ে যে নৌ কমান্ডো বা সুইসাইড স্কোয়াড গঠন হয়েছিল, সেটার বিষয়ে একটুখানি বর্ণনা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে সুইসাইড স্কোয়াডও বলা হয়েছে। এবং এই সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না, এখানে সেক্টর কমান্ডার ছিলেন স্বয়ং এম এজ ওসমানী সাহেব, সেগুলো এখানে বলা আছে। তো আমরা হচ্ছে ১০ নং সেক্টর বা নৌ সেক্টর সম্পর্কে যেটা আমরা জানি, যে অপারেশন জ্যাকপটের কথা আমরা জানি, যেটা চট্টগ্রামে হয়েছিল। আমি যখন ঢাকাতে পড়তাম, অর্থাৎ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম, তো তখন একটা প্রোগ্রামে আব্দুল ওয়াহেদ চৌধুরী, যাকে এডাব্লিউ চৌধুরী বলা হয়, তিনি এসেছিলেন। তো তার মুখে আমি সেই সময়ের, অর্থাৎ অপারেশন জ্যাকপটের কাহিনী আমরা শুনেছিলাম, যে উনি কিভাবে ফ্রান্সে ছিলেন, ফ্রান্স থেকে কিভাবে দেশে এসেছেন এবং কিভাবে হচ্ছে উনি যুদ্ধটা করেছেন, বা তার অ্যাপ্রোচটা কী ছিল, তার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কী ছিল, সেটা আমরা শুনেছি। তো ওই জায়গা থেকেই কীর্তনখোলার নৌযুদ্ধ পড়ার আমার বেশ আগ্রহ হয়। তো বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে এবং প্রচ্ছদ করেছেন ধ্রুবয়েশ, এবং মুদ্রিত মূল্য আছে ৪২০ টাকা। তো এবং বইটা উৎসর্গ উনি করেছেন দেশ স্বাধীন হওয়ার ৫১ বছর পরেও বৈষম্যের কারণে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেছে সেই হতভাগাদের উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমিতে একটা নতুন সরকার পেয়েছি, তো সেই সরকারকে অভিনন্দন। এবং সেই সরকারের দায়িত্বে এসেছেন জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। তো আমরা হচ্ছে, আমি আমার এই চ্যানেলে
হয়তো তারেক রহমানকে কোনো যদি কিন্তু ছাড়াই অ্যাপ্রিশিয়েট করব যদি উনি কিন্তু কোনো কিছু ভালো করেন এবং উনি যদি কোনো কিছু খারাপ করেন বা আপাতদৃষ্টিতে একজন নাগরিক হিসেবে আমার যদি কোনো কিছুকে অপোজ করার প্রয়োজন মনে হয় সেটাও হয়তো আমি করব। তো আজকের এই ভিডিওতেই আমি তাকে অভিনন্দন জানিয়ে রাখলাম যে অভিবাদন তাকে। তো এই বইয়ের ভূমিকায় আসি। এই বইয়ের ভূমিকাতে উনি ওনার যে ১৯৬২ সালে উনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন তখন ধর্মঘট শব্দটা ওনার হয়তো ভালোই লাগতো যে উনি ক্লাস করতে হচ্ছে না এরকম। তো ছোটবেলার একটা ঘটনা দিয়ে উনি বইয়ের ভূমিকাটা শুরু করেছেন। বেশ শৈল্পিকভাবেই শুরু করেছেন বলা যায়। তো এখানে উনি বেশ কিছু বইয়ের রেফারেন্স দিয়েছেন যে ৫টা বই উনি পড়েছেন, যে মুক্তিযুদ্ধে নৌকমান্ডো, কঠিন সময় ১৯৭১, মুক্তিযুদ্ধে নৌকমান্ডো, আ যারা হচ্ছে নৌকমান্ডো ছিলেন যে কর্নেল মোহাম্মদ শফিকুল্লাহ, তারপর সাবমেরিনার আলহাজ বদিউল আলম বীর প্রতীক, ওনাদের লেখা এবং ওনাদের অর্থাৎ যেই ৫টা বা ৬টা বই আ নৌকমান্ডের যারা ছিলেন, নৌকমান্ডোদের লেখা, তাদের বইটা পড়েই উনি এই বইটা সাজিয়েছেন। তো ওই দিক থেকে এই বইটা বেশি তথ্য সমৃদ্ধ এবং তথ্যবহুল একটা বই। তো এই বইয়ের সূচিপত্রে যদি আমরা আসি, উনি প্রথমেই মুক্তিযুদ্ধের পটভূমি শিরোনামে মুক্তিযুদ্ধের পটভূমি তার তুলে ধরেছেন, যেটা হয়তো আপনারা প্রথম অংশে একটা পাঠ শুনেছেন, যেটা মুক্তিযুদ্ধের পটভূমিতে আমি পড়ে শুনিয়েছি। তারপর যুদ্ধে যাবার পূর্বের দিনগুলি, সেখানে উনি যুদ্ধে যাবার আগে কি কি করেছেন সেটা বলেছেন। ভারতের উদ্দেশ্যে যাত্রা, তো এই পুরো বইটাতে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা যে পার্টটা, সেটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে, যে একটা মানুষ দেশের জন্য প্রায় নিশ্চিত মৃত্যুর জন্য যে কিভাবে যেতে পারে সেটা হচ্ছে উনি এখানে দেখিয়েছেন। ট্রানজিট ক্যাম্পে অবস্থান এবং প্রশিক্ষণ গ্রহণ, উনি হচ্ছে ট্রানজিট ক্যাম্পে ছিলেন, প্রশিক্ষণ নিয়েছেন, সেখানে উনি নৌ কমান্ডোর প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি হচ্ছে যে সেন্ট্রি যারা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকে কোনো একটা ক্যাম্পের, তো ওই সেন্ট্রির কাজও তারা করেছেন। তো তারপর তিনি রাজাকারের মুখোমুখি হয়েছিলেন, সেখান থেকে কীভাবে বেঁচে ফিরলেন, নিজ বাড়িতে আসলেন। তারপর কীর্তনখোলায় যে নৌযুদ্ধ ৯১ নাম্বার পেজে, সেখানে উনি মূলত মূল যে যুদ্ধের কাহিনী সেটা বলেছেন এবং সেটা পড়েও বেশ রোমাঞ্চিত অনুভব করেছি। এবং সংযোজন অংশে এই যে সহযোদ্ধাদের কলমে, নিউ ইয়র্কে অভিযান, যুদ্ধের স্থিতি, মুক্তিযুদ্ধ আমি ত্যাগ, এই সংযোজনটা হচ্ছে এই সংস্করণ, অর্থাৎ এটা মোস্ট প্রবাবলি ২য় সংস্করণ আমি যদি ভুল না করি। ২য় সংস্করণে এটা হচ্ছে নতুন বিষয়টা, আগের সংস্করণে হয়তো ছিল না। তো এই পাঠগুলো আমার পড়া হয়নি, তো এই পাঠগুলো হয়তো আমি পরবর্তীতে পড়বো আর কি। তো আজকের পাঠ, এই পাঠগুলো হয়তো আমি আজকে পড়বো। তো এই বইটা আমি পড়েছি। তো আপনারা যারা নৌযুদ্ধ অর্থাৎ যে ১০ নং সেক্টর যে ছিল ওই সেক্টরের কাহিনীটা জানতে চান বা মুক্তিযুদ্ধের এই কাহিনীটা বিশেষ করে জানতে চান, যে নৌযুদ্ধ যে হয়েছিল, আমাদের যে নৌ কমান্ডোর যে গৌরব, আর সেটার যে সূত্রপাত এই বেসামরিক তরুণদের মাধ্যমে, তো তার জন্য এই বইটা হচ্ছে অবশ্য পাঠ্য একটা বই হতে পারে। তো এই ছিল এলোমেলো কিছু কথাবার্তা ১৯৭১ কীর্তনখোলায় নৌযুদ্ধ নিয়ে। আমি হয়তো বুকমার্ক করে রাখতে পারতাম, কিন্তু অনেকগুলো জিনিসপত্র বই থেকে দেখিয়ে রেফারেন্স দিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমি বুকমার্ক রাখিনি বা অনেক কিছু হয়তো আমি ভুলেও গেছি। তো এই বইটা আমি আপাতত ঐতিহ্য প্রকাশনী থেকে ধার নিয়েছি, ফেরত দিয়ে দিব। তো অবশ্যই আমি এই বইটা কখনো না কখনো কিনে আমার সংগ্রহে রাখার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।